1971 সালে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ স্বাধীন হলো। চারদিকে ধ্বংসস্তূপ, ভাঙা রাস্তা, পুরা ঘরবাড়ি, ধ্বংস হয়ে যাওয়া শিল্প কারখানা, খালি কোষাগার। সে সময় বিশ্বের অনেকেই বিশ্বাস করেছিল এই দেশ টিকে থাকতে পারবে না, কিন্তু বাঙালি হাল ছাড়েনি। কৃষক জমিতে নেমেছে, শ্রমিক কারখানায় নেমেছে, প্রবাসীরা তাদের কষ্টার্জিত টাকা দেশে পাঠিয়েছে, মায়েরা নিজেদের স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানকে মানুষ করেছে। আর সে বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম বড় অর্থনীতির একটি দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ রাষ্ট্র এবং উন্নয়নের এক আলোচিত উদাহরণ। কিন্তু আজ আমি আপনাকে এমন একটি প্রশ্ন করতে চাই, যে প্রশ্নের উত্তর শুনলে হয়তো আপনার বুক কেঁপে উঠবে। বাংলাদেশ আজ এত দূরে এসেছে, কিন্তু যদি দুর্নীতি না থাকতো তাহলে আমরা আরো কত দূরে এগিয়ে যেতে পারতাম। আমরা কি সিঙ্গাপুরের মতো হতে পারতাম? আমরা কি মালয়েশিয়াকে ছাড়িয়ে যেতে পারতাম? আমরা কি প্রযুক্তিতে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ হতে পারতাম? আজকের ভিডিওতে আমরা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের পুরো যাত্রার পথ দেখব, হিসাব করার চেষ্টা করব আমরা কতটুকু এগিয়েছি এবং হিসাব করার চেষ্টা করব দুর্নীতি আমাদের থেকে ঠিক কতটুকু কেড়ে নিয়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধ শুধু লাখো প্রাণী কেড়ে নেয়নি, দেশের অর্থনীতিকেও প্রায় ধ্বংস করে দিয়েছিল। যুদ্ধ শেষে বাংলাদেশের অবস্থা ছিল ভয়াবহ। যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত, শিল্প উৎপাদন ভেঙে পড়েছিল, কৃষিকাজ সংকটে ছিল, বিদেশি মুদ্রার রিজার্ভ ছিল অত্যন্ত কম। অনেক আন্তর্জাতিক পর্যবেক্ষক তখন বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হওয়ার সম্ভাব্য তালিকা রেখেছিল। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় ভুলগুলোর একটি ছিল এই ধারণা, তারা বাঙালিকে চিনতে পারেনি। স্বাধীনতার পরের দশকগুলোতে বাংলাদেশ ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে। সবচেয়ে বড় অবদান আসে সাধারণ মানুষের কাছ থেকে। একজন কৃষক যখন মাঠে ধান ফুলিয়েছে, একজন গার্মেন্টস কর্মী যখন কারখানায় 12 ঘন্টা কাজ করেছে, একজন প্রবাসী যখন মধ্যপ্রাচ্যের মরুভূমিতে শ্রম দিয়েছে, তখনই গড়ে উঠেছে বাংলাদেশের অর্থনীতি। আজ বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক রপ্তানিকারক দেশ। কোটি কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে, দারিদ্র্যের হার কমেছে, শিশু মৃত্যু কমেছে, গড়ায়ু বেড়েছে, বিদ্যুৎ উৎপাদন বেড়েছে, ইন্টারনেট গ্রাম পর্যন্ত পৌঁছেছে। যে দেশ একসময় খাদ্য সংকটে ভুগত, সে দেশ আজ খাদ্য উৎপাদনেও অনেকটা এগিয়ে গেছে। এগুলো কোনো অলৌকিক ঘটনা নয়, এগুলো বাঙালির পরিশ্রমের ফল। কিন্তু এখানে আসে সবচেয়ে বড় কষ্টের প্রশ্নটি। ধরুন আপনার বাবা 30,000 টাকা মাসিক আয় করে, কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার পথে 10,000 টাকা গায়েব হয়ে যায়। তাহলে কি আপনার পরিবার সে আয় থেকে পুরো সুবিধা পাবে? অবশ্যই না। রাষ্ট্রের ক্ষেত্রেও বিষয়টা একই। একটি দেশ যত আয় করুক, যদি সে সম্পদের একটি অংশ দুর্নীতির কারণে অপচয় হয়, তাহলে উন্নয়নের গতি কমে যাবে। কারণ দুর্নীতি শুধু টাকা চুরি করে না, দুর্নীতি সময় চুরি করে, সুযোগও চুরি করে, যোগ্য মানুষের অধিকার চুরি করে। আমরা যখন দুর্নীতি বলি তখন অনেকে শুধু ভাবি এটা শুধু ঘুষ নেওয়া, কিন্তু বিষয়টা আরও বড়। ধরুন একটি হাসপাতালের জন্য 100 কোটি টাকা বরাদ্দ হলো, যদি সেই টাকার একটি অংশ আত্মসাৎ হয়, তাহলে কম মানের যন্ত্রপাতি কেনা হবে, ফলাফল ক্ষতিগ্রস্ত হবে রোগী। একটি স্কুল নির্মাণে অনিয়ম হলে ক্ষতিগ্রস্ত হবে শিক্ষার্থী, একটি রাস্তা নিম্নমানের হলে ক্ষতিগ্রস্ত হবে পুরো এলাকার অর্থনীতি। এভাবে দুর্নীতির মূল্য আমরা সবাই দিই, যদিও অনেক সময় বুঝতেই পারি না। এবার একটু কল্পনা করুন, স্বাধীনতার পর থেকে প্রতিটি টাকার সঠিক ব্যবহার হয়েছে, কোনো ঘুষ নেই, কোনো স্বজনপ্রীতি নেই, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হয়েছে, সরকারি প্রকল্পে শতভাগ স্বচ্ছতা ছিল। তাহলে কি হতে পারত? হয়তো বাংলাদেশের প্রতিটি স্কুল আধুনিক হতো, প্রতিটি হাসপাতাল উন্নত চিকিৎসা পাওয়া যেত, বিশ্বমানের গবেষণা প্রতিষ্ঠান গড়ে উঠত, দেশের মেধাবীরা বিদেশে যাওয়ার পরিবর্তে দেশে গবেষণা করত, স্টার্টআপ ও প্রযুক্তি খাত আরও শক্তিশালী হতো। বাংলাদেশ শুধু পোশাক শিল্প নয়, প্রযুক্তি রপ্তানিকারক দেশ হিসেবেও পরিচিত হতো। 1965 সালে সিঙ্গাপুর স্বাধীন হয়। তাদের প্রাকৃতিক সম্পদ প্রায় ছিল না, কিন্তু তারা একটি বিষয়ে খুব কঠোর ছিল, দুর্নীতির বিরুদ্ধে। সিঙ্গাপুরের যোগ্যতার ভিত্তিতে প্রশাসন গড়ে তোলা হয়েছিল, আইনের প্রয়োগ ছিল শক্তিশালী। আজ সিঙ্গাপুর বিশ্বের অন্যতম ধনী ও উন্নত রাষ্ট্র। এটা বলার উদ্দেশ্য সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের সরাসরি তুলনা করা নয়, বরং দেখানো সততা ও সুশাসন একটি দেশকে কত দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, দুর্নীতি কি শুধু রাজনীতিবিদদের মধ্যে সীমাবদ্ধ? আমরা কি নিজেদের সুযোগের জন্য নিয়ম ভাঙি না? আমরা লাইসেন্স দ্রুত পাওয়ার জন্য ঘুষ দিই, জানার মাধ্যমে কাজ করে নেওয়ার চেষ্টা করি, পরীক্ষায় নকলকে সমর্থন করি। যদি করি, তাহলে দুর্নীতির শিকড় শুধু উপরে নয়, নিচেও আছে। কারণ রাষ্ট্র আসলে আমাদের প্রতিচ্ছবি। সবচেয়ে আশার কথা হলো, এখনোই সময় শেষ হয়ে যায়নি। বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ গ্যাস নয়, তেল নয়, স্বর্ণ নয়, বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হলো তার মানুষ। 18 কোটি মানুষের এই দেশ যদি সততা, দক্ষতা এবং দেশপ্রেমকে গুরুত্ব দেয়, তাহলে আগামী 20 থেকে 30 বছরও অসাধারণ পরিবর্তন সম্ভব। বিশ্বের অনেক দেশ আমাদের চেয়ে খারাপ অবস্থা থেকে উঠে এসেছে, আমরাও পারব। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ যে অগ্রগতি করেছে তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। কিন্তু একই সঙ্গে এটাও সত্য, দুর্নীতি আমাদের সম্ভাবনার একটি বড় অংশ কেড়ে নিয়েছে। আমরা এগিয়েছি, কিন্তু আরও দ্রুত এগোতে পারতাম। আমরা সফল হয়েছি, কিন্তু আরও বড় সফলতা অর্জন করতে পারতাম। হয়তো একদিন ইতিহাসবিদরা লিখবেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি ছিল তার মানুষ, আর সবচেয়ে বড় বাধা ছিল দুর্নীতি। প্রশ্ন হলো, আগামী প্রজন্মের জন্য আমরা কোন বাংলাদেশ রেখে যেতে চাই?
একটি বাংলাদেশ যেখানে ব্যক্তিগত স্বার্থ সব, নাকি একটি বাংলাদেশ যেখানে দেশের স্বার্থ সবার আগে? সিদ্ধান্ত আমাদের, কারণ দেশ পরিবর্তন শুরু হয় কোনো মন্ত্রী, কোনো কর্মকর্তা বা কোনো নেতার হাত ধরে নয়, শুরু হয় আমার এবং আপনার হাত ধরে। যেদিন আমরা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসতে শিখবো, সেদিনই বাংলাদেশ তার প্রকৃত শক্তি নিয়ে বিশ্বের সামনে দাঁড়াবে। আপনার মধ্যে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে যদি দুর্নীতি না থাকতো, তাহলে বাংলাদেশ আজ কোথায় থাকতো? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।